নমস্কার, শুরু করছে নিউজ এট 2 আর নিউজ এট 2 এর শুরুতে আপনাদের জানিয়ে দিই যে ধোঁয়াশা কেটে গেল। ধোঁয়াশা কেটে অবস্থান স্পষ্ট হলো, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন না এই প্রশ্ন নিয়ে গত 3-4 দিন ধরে লাগাতার চর্চার উত্তর দিলেন মমতা দিল্লি যাওয়ার আগে। আজ দিল্লি গেলেন মমতা ব্যানার্জি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। কি বললেন যেতে যেতে শুনুন। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা ব্যাখ্যা দিলেন। তিনি যাচ্ছেন কারণ তিনি আগে সিদ্ধান্ত নিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাবেন, তাই যাচ্ছেন। কিন্তু এই ব্যাখ্যা কেন দিতে হচ্ছে? কারণ ইন্ডিয়া জোটের বাকি যে মুখ্যমন্ত্রীরা আছেন তারা কেউ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন না। কেসি বেণুগোপাল কংগ্রেস নেতা আবেদন করেছেন মমতা ব্যানার্জিও যেন বৈঠকে না যোগ দেন। শুনুন। Now the picture is very clear that after the union budget, India alliance parties are very much agitated because the government had done injustice to the states, most of the states where India alliance is ruling. Clear discrimination. Therefore, we are not going to participate. I think that Mamata ji will also will not attend. That's what my understanding. তাহলে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি যা বললেন ওই এক সুর বিরোধীদের সঙ্গে তার সুরও মিলে যাচ্ছে। মিলে সুর মেরা তুমহারা, বঞ্চনা কমন সুর। তবুও মমতা ব্যানার্জি যাচ্ছেন, বাকি কেউ যাচ্ছে না ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা। চলুন, নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, মমতা ব্যানার্জি কি মানে আমরা প্রথমে শুনলাম নবান্ন সূত্রে খবর তিনি যাচ্ছেন, তারপর হঠাৎ গতকাল দিনভর একটা অনিশ্চয়তা তৈরি হলো, আজ তিনি নিজেই ক্লিয়ার করলেন। তার মানে কোথাও তিনিও বোধহয় ভাবছিলেন যে বাকিরা যখন যাচ্ছে না, ইন্ডিয়া জোটের সঙ্গে এখন সুসম্পর্ক, নড়বড়ে বিজেপি সরকার, শরিক নির্ভর, সুতরাং এই সম্পর্কটাকে ঠিক রাখতে হবে। কিন্তু তাও ফাইনালি উনি গেলেন। দেখো, যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসছে, এক, যেহেতু নীতি আয়োগের বৈঠক, এই নীতি আয়োগের বৈঠক থেকে আগামী কয়েকটি অর্থবর্ষ বা সুনির্দিষ্টভাবে অর্থবর্ষের কিছুটা পার্ট কিভাবে রাজ্য সরকার টাকা পয়সা পাবে, কোন কোন খাতে রাজ্য সরকার টাকা পয়সা পাবে বা রাজ্য সরকারের টাকা চাই, সেই বিষয়টি রাজ্য সরকারের তরফ থেকে দাবি দাওয়া জানানো হবে এবং কেন্দ্রীয় সরকার কতটা দিতে পারবে সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। ফলত রাজ্যের উন্নয়নের স্বার্থে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি এই বৈঠকে যাবেন। নিয়ম অনুযায়ী যখন বৈঠকের সূচি নির্ধারিত হয় সেই সময় প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি আসতে পারছেন কি পারছেন না সেই সময়ই জানিয়ে দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তিনি জানিয়ে দিয়েছেন। এর পরের যে ইন্টারেস্টিং ঘটনা বলি, যেদিন বাজেট পেশ হয় সেদিন সন্ধেবেলা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতাদের একটি বৈঠক ডাকা হয় এবং এই বৈঠকে ইন্ডিয়া জোটের যারা সংসদীয় দলের নেতা ছিলেন তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং ডেরেক ওব্রায়েন এবং তার পাশাপাশি অন্যান্যরা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিনিধি দল, তারা সেখানে উপস্থিত ছিলেন। সেই বৈঠক থেকেই প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত গৃহীত হয় যে ইন্ডিয়া জোটের নেতৃত্বাধীন যে সমস্ত রাজ্য সরকারগুলি রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাবেন না। 7টি রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। তার স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন এক্ষেত্রে সামনে উঠে আসে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট যেদিকে হাঁটছে তার কোনো বিপরীত রাস্তায় তিনি হাঁটছেন? স্বাভাবিকভাবেই ঐক্যের সামনে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। আর ঠিক এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে জানাচ্ছেন, সূত্র মারফত যে খবর আমরা জানতে পারছি, যে তার সঙ্গে কোথাও আলোচনা করা হয়নি। মুখ্যমন্ত্রী যাবেন কি যাবেন না এই সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়ে আলোচনা করে নিতে হবে। কখনোই এটা সংসদীয় দলের নেতারা সেই বৈঠকে আলোচনা করে কখনোই সিদ্ধান্ত নিতে পারেন না। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার সিদ্ধান্ত নিচ্ছেন এবং তিনি কলকাতা এয়ারপোর্টে যে কথা বলেছেন সেটা তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র রাজ্যের কথা নয়, সবার হয়ে আমরা কথা বলার চেষ্টা করব। অর্থাৎ সেক্ষেত্রে তিনি বিরোধীদের ভয়েস হয়ে ওঠার চেষ্টা করবেন নীতি আয়োগের বৈঠকে, সে কথাও তিনি জানিয়েছেন। কিন্তু ইন্ডিয়া জোটের অন্য নেতারা এই বিষয়টিকে কিভাবে নেন সেই রাজনৈতিক গতির প্রকৃতির দিকেই আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, দুটো ইন্টারেস্টিং পয়েন্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও প্রতিবাদ করলেন। প্রতিবাদটা কিসের বিরুদ্ধে? বিজেপির সরকারের থেকেও বেশি এই ইন্ডিয়া জোটের যে নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে, কারণ তারা আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছেন। তাই মুখ্যমন্ত্রী একা আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যাবেন, তাই তিনি যাচ্ছেন। কিন্তু
ইউনিটিও বজায় রাখতে হবে, কারণ এখন জোট বেশি শক্তিশালী গত টার্মের থেকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোটের ঐক্য ধরে রাখতে সবার হয়ে কথা বলবেন। চলুন, আমার সঙ্গে এই মুহূর্তে প্রদীপ্ত মুখোপাধ্যায় আছেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। প্রদীপ্ত, খুব স্বাভাবিক প্রশ্ন এটাও, নীতি আয়োগের বৈঠকে কিচ্ছু হয় না, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অন ক্যামেরা। হঠাৎ কি এমন হলো এবারে নীতি আয়োগের বৈঠকে মমতা ব্যানার্জি যাচ্ছেন, তাও যখন কেউ যাচ্ছেন না জোটের বাকি মুখ্যমন্ত্রীরা? আপনি জানেন ইতিমধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, তারপরে আমার আলাদা করে বক্তব্য রাখার কিছু হয় না। তবু আমি আপনাকে কতগুলো কথা বলি দিদি, যে দেখুন 2022 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সপ্তম বৈঠকে গিয়েছিলেন, সেই সময়ও তিনি কিছু কথা বলেছিলেন, এবং অষ্টম বৈঠকে যখন যাননি তখন আপনার এই চ্যানেলেই যে আলোচনাগুলো হয়েছিল সেগুলো নিশ্চয়ই আপনার মনে আছে। একটা নীতি আয়োগের বৈঠকে যখন 7 দিন আগে থেকে কিছু লিখে পাঠাতে বলা হয়, তারপর বাজেটারি অ্যালোকেশন হয়ে যায়, তখন বলার জায়গাটা কতটা কম থাকে, এবং ওয়েস্ট বেঙ্গল নাম হওয়ার জন্য ডব্লিউ দিয়ে যখন নাম শুরু হচ্ছে তখন বলার জন্য কতটা বাকি থাকে সেটাও নিশ্চয়ই আপনারা সবাই জানেন। টেকনিক্যালি এই জায়গাটা একটা প্রশ্ন, কিন্তু একই সঙ্গে উপস্থিত থেকে সামনে সে যে লড়াই করার মানসিকতা, সামনে থেকে যে লড়াই করার মানসিকতা, রাজ্যের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এবং বিরোধীদের কণ্ঠস্বর হয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রদীপ্ত, বিরোধীদের এক মিনিট প্রদীপ্ত, আগের নীতি আয়োগগুলো এই কণ্ঠস্বর বা সামনে থেকে লড়াইয়ের প্রয়োজন ছিল না। এখন যখন একই জোটের বাকিরা একরকম সিদ্ধান্ত নিলেন, তখন তৃণমূল একা আলাদা সিদ্ধান্ত নিল। নীতি আয়োগে কিচ্ছু হয় না যিনি বলছেন, তিনি হঠাৎ নীতি আয়োগে একলা যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রশ্নটা এখানে, প্রশ্নটা রাজনৈতিক। নীতি আয়োগে কি হয় না হয় সেটা তো মমতা ব্যানার্জি আগেই বলেছেন, সে প্রসঙ্গে যাচ্ছি না। আপনি বুঝতে পারেননি, 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বরটা, সেটা নীতি আয়োগে বসে থেকে পারেননি, এবং তার পরবর্তীকালে যেটা করেছেন সেইটা তো আপনারা দেখিয়েছেন। ফলে ভারতব্যাপী গণতন্ত্রকে কিভাবে খণ্ডন করা হচ্ছে গণতন্ত্রের নাম করে, সেটা তো আপনারাই দেখিয়েছেন। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে কিছু হচ্ছে না, কিন্তু গণতন্ত্রের কণ্ঠ কিভাবে রোধ করা হচ্ছে, কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, এই গণতন্ত্রের কণ্ঠ রোধের প্রতিবাদই তো করছেন বাকি 7 রাজ্যের মুখ্যমন্ত্রী, বাকি 7 জন মুখ্যমন্ত্রী। তাহলে তৃণমূল এই একই সুর বলছে, একই বঞ্চনার অভিযোগ আপনারা করছেন, অথচ এক যাত্রায় পৃথক ফল। আরো কে যাচ্ছেন বা যাচ্ছেন না আপনি নিশ্চয়ই দেখতে পাবেন, কালকে অব্দি ওয়েট করুন, পরবর্তীকালে ওয়েট করুন, আরো কে যাচ্ছে বা যাচ্ছেন না সেটাও পরিষ্কার যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও প্রশ্ন, না গেলেও প্রশ্ন, জোট নিয়েও প্রশ্ন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিবিদ যে তার প্রতিটি স্টেপকে খুব পরিমাপ করা হয় বিভিন্ন। খুব স্বাভাবিক, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এটা তো হবেই। প্রদীপ্ত, এটা উত্তর নয়, উত্তরটা হচ্ছে এক যাত্রায় পৃথক ফল কেন। এটার যদি আপনাদের যা অভিযোগ, এক অভিযোগ বাকি জোটের মুখ্যমন্ত্রীদেরও, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন সেটা আপনি দিয়ে দিন। তাহলে যেটা আপনি চাইছেন উত্তর আপনি দিয়ে দিন, আমার উত্তর দর্শক বন্ধুরা শুনেছেন না। যতক্ষণ প্রশ্নের নির্দিষ্ট উত্তর না পাবো প্রশ্ন তো করবোই প্রদীপ্ত। আপনি এড়িয়ে যেতে চাইলে এড়িয়ে যেতে পারেন, আপনি বলতে পারেন স্কিপ, আপনার সেই লিবার্টি আছে, কিন্তু উত্তর না পেলে আমি প্রশ্ন করবোই। পরিষ্কার কথা বলি এবং আমাদের উত্তরদায়কতাও আছে, আমরা অন্য দলের মতন উল্টো কথা বলি না। নির্দিষ্ট উত্তর, প্রদীপ্ত, নির্দিষ্ট উত্তর এক যাত্রায় পৃথক ফল কেন? এক সুর আপনাদেরও, মমতা ব্যানার্জিরও, যে বঞ্চনা হয়েছে, বৈষম্য হয়েছে, এই রাজ্যগুলো বঞ্চিত, তাহলে একই জোটের অংশ হিসেবে এক যাত্রায় পৃথক ফল কেন? আবার বলছি দিদি, কোনো পৃথক ফল নয়। একই প্রশ্ন 10 বার 10 রকম ভাবে করলে উত্তরটা একই আসবে, কোনো পৃথক ফল নয়। উনি খুব স্পষ্ট করে দিয়েছেন যে আমরা আমাদের বক্তব্য রাখবো বলে আগেই ঠিক করে রেখেছিলাম। ইন্ডিয়া জোটের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তার আগে আমার সিদ্ধান্ত নেওয়া, আমি আমার কথা বলতে যাচ্ছি, আমি যদি না বলতে পারি আমি আমার স্টেটমেন্ট রেকর্ড করানোর চেষ্টা করবো। উনি পরিষ্কার বলে এখানে আবার ঘুরে ফিরে সেই গোড়ার প্রশ্নটা আসছে। এত বছর ধরে যার মনে হতো বেকার নীতি আয়োগ, হঠাৎ বাকিরা যখন একদিকে যাচ্ছেন একই টিমের মেম্বার হয়ে, উনি মনে করছেন নীতি আয়োগ আর বেকার নয়। যদিও প্রদীপ্তর কাছে আর যাবো না, কারণ ও একই উত্তর আবার দেবে, কারণ প্রশ্ন তো একই জায়গায়, তৃণমূলের কাছে স্পষ্ট উত্তর নেই। কিন্তু বিজেপি কি বলছে শ্রমিক ভট্টাচার্যের কথা শুনুন। সাধারণত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না, তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবে। আমরা আরো নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছানোর পর যেমন যেমন এগোবে ঘটনাক্রম। তবে দিল্লি যেতে যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বঙ্গভঙ্গ নিয়ে। শুনুন। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, we strongly condemn this attitude. To record our voice, আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। আচ্ছা, মুখ্যমন্ত্রীর মুখে বঙ্গভঙ্গ কেন? তার ব্যাকগ্রাউন্ডার আছে তো। গতকাল বিজেপির সাংসদ, ঝাড়খণ্ডের সাংসদ, তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন মালদা মুর্শিদাবাদকে আলাদা করে বিহারের আরও 3টে জেলার সঙ্গে জুড়ে একটা ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হোক। কারণ উনি জনবিন্যাসের কথা উল্লেখ করেছেন, হিন্দুত্ব সংকটে পড়ছে এ কথা উল্লেখ করেছেন। আর তার রেশ ধরে, তার আগেও আপনারা জানেন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জোড়ার কথা বলেছেন। আর গতকাল এই নিশিকান্ত দুবের কথার রেশ ধরে মুর্শিদাবাদের বিজেপির নেতা, বিধায়ক, তিনি বলছেন ঠিকই তো, আমরাও বেরিয়ে যেতে চাই। শুনুন। পরিস্থিতি খুবই ভয়ানক। আমি 2022 সালে পরিস্থিতি, কারণ আমি সেখানকার জনপ্রতিনিধি, অর্থাৎ আমি যে বিষয়টা তুলেছিলাম সেটা যে সত্য, আজকে পার্লামেন্টে সেই দাবি নিশিকান্ত দুবে করেছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী করছেন। যে পরিস্থিতি চলছে, আজকে ট্রাইবাল মহিলাদেরকে বিয়ে করে তাদের সম্পত্তি দখল করা হচ্ছে, সেখানে আমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, জাতীয় পতাকা তুলতে দেওয়া হচ্ছে না, সেখানে আমরা আইনের শাসন পাচ্ছি না, বিচার পাচ্ছি না, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না, ল অ্যান্ড অর্ডার নেই, আর সেখানে জেহাদিদের শাসন চলছে। এর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রকে ডেপুটি যিনি ছিলেন প্রামাণিক, তার সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলাম। আমি আগস্ট মাসে আবারও যাব, স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে দেখা করে একই দাবি আবার জানাবো, অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচাবো। চলুন এই নিয়ে আরো কথা বলি। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, এটাই কি তাহলে বিজেপির লাইন, আলাদা হয়ে যাওয়া? আমরা তো নানা রকমের, শ্রমিক ভট্টাচার্য বলছেন না না একদমই এটা বিজেপি এভাবে ভাবছে না। অবস্থানটা কি বিজেপির? দেখো, বিজেপি যে এই গোটা ইস্যুটা নিয়ে একটা দ্বিধা বিভক্ত সেটা স্পষ্ট হচ্ছে। তার কারণ সুকান্ত মজুমদার যখন উত্তর পূর্বের মধ্যে উত্তরবঙ্গকে ঢোকানোর কথা বলছেন, অন্তর্ভুক্ত করার কথা বলছেন, সে সময় উত্তরবঙ্গের একাধিক সাংসদ, বিধায়করা তার পাশে দাঁড়ালেও বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি ভিন্ন পথে হেঁটেছেন। জগন্নাথ সরকারকে আমরা দেখেছি তিনি ভিন্ন পথে হেঁটেছেন। আবার এখন নতুন করে দাবি উঠছে গতকাল নিশিকান্ত দুবের মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের কাটিহার, কিষানগঞ্জ, আড়ারিয়ার সঙ্গেই যে 5টাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়টা, অর্থাৎ বিজেপি আদতে ঠিক কোন লাইনে হাঁটতে চায় সেটা কি কোথাও স্পষ্ট হচ্ছে, নাকি এভাবেই তারা দ্বিধা বিভক্ত হয়ে চলবে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। তার কারণ তুমি শ্রমিক ভট্টাচার্যের প্রসঙ্গ বললে, শ্রমিক ভট্টাচার্য কিন্তু বাংলা ভাগের বিরোধী দল, এই কথা তিনি বারংবার বলছেন। অর্থাৎ দলের ঠিক কি অবস্থান সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে। আমি আমার সঙ্গে তৃণমূলের যে মুখপাত্র প্রদীপ্ত মুখার্জি আছেন তার কাছে যাই। প্রদীপ্ত, বিজেপির অবস্থান সত্যি এখন একটু ধোঁয়াশাপূর্ণ রয়েছে, কিন্তু তৃণমূলের অবস্থানটা বোধহয় ক্লিয়ার, মুখ্যমন্ত্রী যা বললেন। বিজেপি মূলত চার চতুর্ভুজে চলছিল। একদিকে সুকান্ত মজুমদার, একদিকে দিলীপ ঘোষ, একদিকে শুভেন্দু অধিকারী, আর একদিকে কামিনী কাঞ্চন। এই আর একটা ভুজ আছে যেটা পঞ্চভুজ হচ্ছে, এটা পঞ্চভুজ বলা ভালো। সেই পঞ্চভুজ দীর্ঘদিন ধরে ওদের মধ্যে মাথা চাড়া দেয়। কখনো সৌমিত্র খা বলেন, কখনো বলা হয় জঙ্গলমহল নিয়ে আলাদা কথা, কখনো গ্রেটার কোচবিহার নিয়ে কথা। সংবিধানে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধনের ক্ষমতা আছে হচ্ছে পার্লামেন্টের হাতে। সেখানে এই বিষয়টা খুব জটিল বিষয়, সেই জন্য এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধন করতে হয়, তার জন্য রাজ্যসভায় যেতে হয়। ফলে কোনো কিছু প্রস্তাব করলেই সেটাকে নির্বাহ করা যায় না। রাজ্যসভায় এই মুহূর্তে ওরা একদম নিজের জায়গায় নেই বা ইয়েতেও নেই। ফলে পরিষ্কারভাবে এই যে প্রস্তাবটা করছে এটা মূলত একদিকে বাজেট, যে বাজেটে ওদেরকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গকে কিভাবে ডিপ্রাইভ করা হয়েছে, কারণ বন্যার কনটেক্সটে যদি কথা বলা হয় ঠিক সেইভাবে এখন উত্তরবঙ্গকে আবার নতুন করে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে তাদেরকে এটা বোঝানো যায় আমরা তোমার সঙ্গে আছি। কিন্তু সেখান থেকেই যে অত বড় বিরোধ চলে আসবে সেটা এরা বুঝতে পারেনি। জয়ন্ত রায় থেকে শুরু করে বিষ্ণুপ্রসাদ শর্মা
শর্মা তারা যে এভাবে বিভাজনটা বাড়িয়ে দেবেন কিংবা ওই যে বলবেন যে ওদের আসলে হারের পরে মাথাটা ঠিক নেই, এটাই তার প্রমাণ হচ্ছে যে এরা বঙ্গভঙ্গকে একটা মূল ভাব নিয়ে চলে। দেখুন 2000 সালে যখন স্টেট রিঅর্গানাইজেশন হয় তখনও এই দলই ক্ষমতায় ছিল, যখন নর্থ ইস্ট একটা উন্নয়ন মন্ত্রক হয় তখনও এই দলই ছিল, কিন্তু সেই নর্থ ইস্ট উন্নয়ন মন্ত্রকে আজ অব্দি নর্থ ইস্টের কাউকে এরা দেয়নি, এরা সব ওই বিজেপির ভাবনায় বাংলা ভাগ। প্রদীপ্ত অনেক ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমি ঠিক একই প্রশ্ন নিয়ে চলে যাব বিজেপির শতরূপার কাছে, কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট খবর আপনাদের জানিয়ে দিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছিল যা তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। সেখানে মুখ্যমন্ত্রী মন্তব্য করতে পারবেন বলল কলকাতা হাইকোর্ট। আমার সঙ্গে শ্রাবন্তী সাহা রয়েছে আরো জানানোর জন্য। স্বস্তি পেল রাজ্য? দেখো, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, বাকি 4 জন তৃণমূল নেতা তারাও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সিঙ্গেল বেঞ্চ প্রত্যেককে আগামী 14 তারিখ পর্যন্ত কোনো মন্তব্য রাজ্যপালের বিরুদ্ধে করতে পারা যাবে না এমনটাই নির্দেশ দিয়েছিল। ডিভিশন বেঞ্চ আজ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই 4 নেতা এমনকি মুখ্যমন্ত্রী প্রত্যেকেই রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে পারবেন, তবে সেই মন্তব্য যেন মানহানিকর মন্তব্য না হয়। আজকে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পরে একদিকে যেমন এই বিষয়টা উঠে এসেছে যে কোনো মানুষের মর্যাদা অত্যন্ত স্পর্শকাতর এবং সেটা আইন নিশ্চিতভাবে দেখবে সেটা পূর্ণ হচ্ছে কিনা। অন্যদিকে মুখ্যমন্ত্রী সহ বাকিরা যে দাবি করেছিলেন যে বাক স্বাধীনতা যেন নষ্ট না হয়ে যায়, সেটাও যাতে খর্ব না হয়, তারই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আপাতত সিঙ্গেল বেঞ্চে এই মামলা ফেরত পাঠানো হয়েছে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। চলুন আমি আবার ওই আমাদের পুরনো যে কথা বঙ্গভঙ্গ জানি, আমার শতরূপার কাছে যাওয়ার কথা। বিজেপির শতরূপা নিউজের 2-তে আপনাকে স্বাগত। কিন্তু আপনি এক্ষুনি শুনছিলেন যে আপনি জানেন বিলক্ষণ আপনার দলের অবস্থানটা কি, সেটা শুধু আমরা বুঝতে পারছি না, যদি একটু স্পষ্ট করেন। পিউ, আমার কাজটা অনেকটা প্রদীপ্ত সহজ করে দিল। প্রদীপ্ত বলল যে পার্লামেন্টে ডিসকাশন হতে পারে, প্রপোজাল তোলা যেতে পারে, ইট ইজ নট এ ডিসিশনটা উচ্চ নেতৃত্ব নেবে। এবং এই যে এত টার্ময়েল চলছে, বঙ্গভঙ্গ নিয়ে আমাদের অ্যাকিউজ করা হচ্ছে, দেশ নাকি চুরচুর করে দিচ্ছি, মমতা ব্যানার্জি যা বলেছে, এইগুলোতে এই ডিসকাশনটাতে একটু ক্ল্যারিটি আনা দরকার। এবং বিজেপি ন্যাশনাল পার্টি, বিজেপির বক্তব্য স্পেসিফিক স্পোক্সপারসন বলেন এবং সেই অনুসারে সমীপ ভট্টাচার্য যেটা বলেছেন সেইটাই পার্টি স্ট্যান্ড। আমি জাস্ট এটা এক লাইনে বলে দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে পশ্চিমবঙ্গকে ইস্ট পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছিলেন, সেই যে কাঠামোটা ওইটাতেই থাকবে, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ অখণ্ড থাকবে। না তাহলে এই যে মানে বিজেপি তো রেজিমেন্টেড পার্টি শতরূপা, 2-1 জন নেতারা উল্কার মতো এদিক ওদিক ছুটে যাচ্ছেন, গিয়ে তারা বলছেন না বাংলা ভাগ করে দিতে হবে, জেলা আলাদা করে দিতে হবে, এটা কি করে হচ্ছে? না পিউ, মোস্ট আনফরচুনেট। আমি এক এক করে যদি, আমি জানি না তুমি আমাকে কতটা সময় দেবে, আমি অনেকের মধ্যে আমি খুবই ব্রিফলি আমি শুধু গৌরীশঙ্করের কথাটা বলতে চাই। গৌরীশঙ্কর মুর্শিদাবাদের সঙ্গে ওতপ্রোতভাবে অনেক দিন জড়িত এবং অন্যান্য নেতার মতনও উড়ে এসে জোরে বসেনি। ও যখন বলছে ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন, সেটা ডেফিনেটলি শোনা উচিত। অনেক দিন ধরে ও লং টার্ম ওখানে ছিল, ও প্রেসিডেন্ট ছিল, এখন জনপ্রতিনিধি, শোনা উচিত। ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন। এটা তোমরাও অনেকবার দেখিয়েছো যে সত্যি ওখানে রাইটস হয়, মুর্শিদাবাদ বলো, বহরমপুর বলো, ওই পুরো বেল্টটাতে প্রচুর রাইট হয় এবং ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে, সেটা একদম ডকুমেন্টেড হয়ে যাচ্ছে থেকে। তার মানে তো নিশিকান্ত দুবে, গৌরীশঙ্কররা যা বলছেন সেটাতে আপনারা এন্ডোর্স করছেন, মানে এটাই পার্টি লাইন ধরে নিতে হবে তো? না, নিশিকান্ত দুবে তো এই যুক্তি দেখিয়ে বলছেন মালদা মুর্শিদাবাদকে বাংলা থেকে বের করে দিতে। আমাকে এক সেকেন্ড আমার একটু শেষ করতে দাও। আমরা বলছি কনসার্ন আছে, ডেফিনেটলি আছে, ওখানে রাইটস হচ্ছে, ওখানে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু সেটার সলিউশন বঙ্গভঙ্গ নয়। আমাদের এইটাই বক্তব্য। ওরা যে কটা কনসার্ন তুলেছে, সব কটা কনসার্ন নিডস টু বি অ্যাড্রেসড, বাট দেয়ার ইজ ডেফিনেটলি এ ওয়ে আউট। এটা পশ্চিমবঙ্গকে ভাগাভাগি করে, বা নিশিকান্ত দুবে যেটা বলেছে এখান থেকে খানিকটা নিয়ে, ঝাড়খণ্ড থেকে খানিকটা নিয়ে বিহারের সঙ্গে জুড়ে দেওয়া, দ্যাট ইজ নট আ সলিউশন। ইনফ্যাক্ট নিশিকান্ত দুবে বারবার কিন্তু এটা বলছে যে এটা যেন করানো হয়, তার মানে এটা ডেফিনেটলি পার্টি স্ট্যান্ড নয়। হি ইজ মেকিং অ্যান অ্যাপিল, যে অ্যাপিল আই এম শিওর
উচ্চ নেতৃত্ব কোনোভাবে শুনবে না, বিকজ এটা আমাদের পলিসি নয়। আমরা যখন ম্যানিফেস্টো বারবার দিয়েছি তখন কোনো ম্যানিফেস্টোতে আমরা কোথাও বলিনি যে আমরা, কিন্তু রাজনীতি বলছে, আপনাদের বিরোধীরা বলছে আপনাদের ভাবনায় রয়েছে বাংলা ভাগ। বহুবার কেন্দ্রশাসিত অঞ্চল, বহুবার উত্তরবঙ্গ আলাদা, উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গের জন্য কান্না আলাদা করে বিজেপি কেঁদেছে। সুতরাং এটা একেবারে রুল আউট করা যাচ্ছে কি? শতরূপা প্লিজ, আমার হাতে সময় নেই বলে থামালাম। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার মতো যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। তবে এর মধ্যেই আরো একটা খবর কানে এলো যে তৃণমূলের 2 নম্বর মানে সেনাপতি অভিষেক ব্যানার্জি অত্যন্ত চিন্তিত, দলে বিভীষণ রয়েছে। এই জন্য দলে বিভীষণ কারা তিনি আইডেন্টিফাই করতে চান এবং সেই মতো তিনি কিছু কর্মসূচি নিয়েছেন। তিনি দলের নেতাদেরই নির্দেশ দিয়েছেন আইডেন্টিফাই করে তাকে জানানোর জন্য। এই মুহূর্তে সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, একেবারেই দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার কেন এই হুঁশিয়ারিটা দিচ্ছেন, সেই জায়গা থেকে যেটা উঠে এসেছিল পরিসংখ্যান যে 74টি পুরো এলাকায় কিন্তু পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কেন তাদের এই পিছিয়ে থাকা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 3 মাসের মধ্যে পদক্ষেপ নেবে তৃণমূল কংগ্রেস, এমনই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে যে তার ক্যামাক স্ট্রিট দপ্তর এ বিষয়ে তারা কিন্তু সক্রিয় হয়েছেন এবং শুধুমাত্র শহরাঞ্চল নয়, শহর গ্রাম সব মিলিয়ে বিধায়ক, সাংসদ এবং জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট তলব করা হচ্ছে। এই রিপোর্টের মূল উদ্দেশ্য হলো যে দলে থেকে দলের মধ্যে কারা সাবোটেজ করছে। অনেক ধন্যবাদ, সময় কম বলে থামালাম তোমাকেও। দেখুন, কয়েকদিন আগে কুণাল ঘোষ বলেছিলেন বিজেপি সাংসদরা 2 জন জয়েন করতে চান, কিন্তু আমরা বলেছি ওখানেই থাকো আর আমাদের খবর দাও। এসব কি কোথাও ভাবাচ্ছে তৃণমূলকে? জানি না, তবে শেষ করবো আজ এই প্রশ্নের সঙ্গে, সম্ভাবনার সঙ্গে। নিউজ 8 সঙ্গে থাকুন।